টাকা নিলেন? কি বাবু 10 টাকা চাল দিয়ে দিবেন না? কত টাকা নিলেন? কি বাবু 10 টাকা চাল দিয়ে দিবেন কেন? নমস্কার, ছিল টিভি নিউজ বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি বিশিষ্ট চিকিৎসক ডক্টর মল্লিনাথ মুখার্জি, অ্যাপোলো ক্লিনিক্যাল হসপিটালের পক্ষ থেকে। আমি আসবো আলোচনাতে, কিন্তু আলোচনাতে আসার আগে বোধহয় বুঝতে পাচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম দেখে, তবুও দর্শকদের জন্য একবার বলা, বেহুশ হাসপাতাল। আসলে আমরা বলতে চাইছি যে ইনকিউবেটরে 2 শিশুর ঝলসে মৃত্যুর পরেও কোথাও হুঁশ ফেরার কোনো লক্ষণ অন্তত আমাদের চোখে পড়ল না। আজ বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে এবং বিশেষ করে মেডিকেল কলেজ যেখানকার এই ঘটনা, সেখানে ঘুরে যে ছবিটা আমাদের সামনে উঠে এলো সেটা কিন্তু হুঁশ ফেরার ছবি না। এখনো ইনকিউবেটরে পরিজনেরাই নিয়ে যাচ্ছেন শিশুদের, এবং সেখান থেকে তুলে নিয়ে যাওয়ার সময় যে শিশুটিকে তুলে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যথেষ্ট সাবধানতা অবলম্বন হলো কিনা, যে ঘটনা 2 দিন আগে ঘটে গিয়েছে তার পুনরাবৃত্তির কোনো জায়গা আবারও সম্ভাবনা থেকে যাচ্ছে কিনা, আশঙ্কা থেকে যাচ্ছে কিনা, সেটা দেখার মতো কেউ নেই। নিদেন পক্ষে যে স্বাস্থ্যকর্মীরা আশেপাশে থাকার কথা, তারাও কিন্তু ব্যস্ত দালাল চক্রের সঙ্গে যুক্ত হয়ে ঘুষ ইত্যাদি নিতে। তাহলে শেষমেশ মেডিকেল কলেজের এই ঘটনা তা কি হুঁশ ফেরালো, নাকি বেহুশ হয়ে থেকেই আরো বেশি নতুন নতুন আশঙ্কা তৈরি করছে? এই নিয়ে আমাদের আলোচনা। ডক্টর মুখার্জি, আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো, কোথায় মনে হয় একদম শুরুর সমস্যাটা কোথায়? এই যে বেহুশ হয়ে থাকা, সেটা কি নিতান্ত পক্ষে কিছু মানুষের তো বেহুশ হয়ে থাকা নয়, আবার কিছু ইটকাট পাথরের বেহুশ হয়ে থাকাও নয়, একটা ব্যবস্থা। এই বেহুশপনাটা কেন সেই ব্যবস্থা? এই দেখো, এই বেহুশপনাটার আমরা যদি আলোচনা করতে যাই কেন, তার মূলে যে কারণগুলো আসবে, এক হচ্ছে ম্যান পাওয়ার, যে আমাদের কর্মী, যথেষ্ট সংখ্যক কর্মী। দ্বিতীয় হচ্ছে সচেতনতার অভাব। এই দুটোই হচ্ছে মূলত। এবারে যদি আমরা ম্যান পাওয়ারের কথা বলতে যাই, তাহলে যে কোনো স্বাস্থ্য পরিষেবা দিতে যে ম্যান পাওয়ার লাগে, সেটা এক হচ্ছে ডাক্তার, আরেক হচ্ছে নার্স, এবং এছাড়াও কিছু স্বাস্থ্যকর্মী যাদের আমরা ক্ল্যারিক্যাল স্টাফ বা গ্রেড 4 স্টাফ বলে থাকি। তো প্রত্যেক বছর আমরা যদি দেখি, আজকে পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর কত ডাক্তার তৈরি হয়, আর সেই অনুপাতে প্রত্যেক বছর তামিলনাড়ুতে বা অন্ধ্রপ্রদেশে বা কর্ণাটকে কত ডাক্তার তৈরি হয়, তাহলে ফারাকটা খুব মারাত্মকভাবে। আমাদের এই পিছিয়ে পড়াটা কি কিছুটা ঐতিহাসিক? হ্যাঁ, অনেক দিন ধরে চলছে। আমি বলতে পারি আজ থেকে বহু বছর আগে যখন আমি ডাক্তারি পড়েছিলাম নীলরতন মেডিকেল কলেজে, তখন প্রত্যেক বছর আমরা 1100 ছাত্র ডাক্তারি পড়ার সুযোগ পেতাম। তাহলে সেই 1100 ছাত্র তো দিনের পর দিন চলে আসছে, তো এই সংখ্যাটা বাড়াবার উচিত ছিল না? কিন্তু সেই সময় আমরা দেখেছি যে কর্ণাটকে বা অন্ধ্রপ্রদেশে 5000, 10,000 প্রত্যেক বছর ডাক্তার তৈরি হতো। তো এই যে শর্ট অফ ডাক্তার, শর্ট অফ ম্যান পাওয়ার, সেটা তো একদিনে তৈরি হয়নি, বহু দিন ধরে এই অবহেলা ফলে এইখানে আমরা অনেক পিছিয়ে গেছি। একটা বিষয় একটু স্পষ্ট করে নিতে চাইবো, এই যে বলছিলেন যে সময়টাতে আমাদের এখানে 1100 প্রতি বছর পাশ করে বেরোতেন ডাক্তার হওয়ার জন্য, বা 1100 সিট ছিল, সেই সময়টাতে কর্ণাটক, তামিলনাড়ুতে সংখ্যাটা অনেক বাড়তে শুরু করেছে। এটা কি বেসরকারি না সরকারি হাসপাতালও যথেষ্ট সংখ্যা ছিল? কলেজ, মেডিকেল কলেজ যথেষ্ট সংখ্যা? সরকারি বেসরকারি সমস্ত মিলে আজ থেকে আমি বলছি 90 সালের কথা, 88, 89, 90, সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গে কোনো বেসরকারি মেডিকেল কলেজ ছিল না। পশ্চিমবঙ্গে প্রথম বেসরকারি মেডিকেল কলেজ যেটা তৈরি হয়েছে, সেটা বিগত কয়েক বছরের মধ্যেই তৈরি হয়েছে আমরা জানি। এবং সেই সময় যদি আমরা দেখি, কর্ণাটকে অন্তত 10টা বেসরকারি মেডিকেল কলেজ এবং অন্তত 8টা থেকে 9টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যাতে প্রত্যেক বছরে 10,000 করে ডাক্তার তৈরি হতো। অর্থাৎ একটা বড় সংখ্যার বাঙালি ছাত্রছাত্রী, বা অন্তত পশ্চিমবঙ্গের বাঙালি যদি নাও হন, যারা পশ্চিমবঙ্গের অধিবাসী, এমন ছাত্রছাত্রী আমরা দেখেছি প্রত্যেক বছরই জয়েন্ট এন্ট্রান্সের পর যারা ওই 1100 ভাগ্যবানের তালিকায় ঢুকে পড়তে পারলেন না, তার মধ্যেও কোটা ইত্যাদির বিষয়গুলো ছিল, তারা কিন্তু দক্ষিণে পাড়ি দিয়েছেন এবং অধিকাংশ বোধহয় ফেরেননি। না, অধিকাংশই ফেরেননি, এবং যারা সেখান থেকে আরো উচ্চাকাঙ্ক্ষী তারা বিলেতে পাড়ি দিয়েছেন, এবং যেটা আমরা ব্রেন ড্রেন হিসাবে আমরা মাঝে মাঝে আলোচনা করি, তো সেই সব কৃতি ছাত্রছাত্রী কিন্তু আমরা পাইনি, ফেরত পাইনি। নার্সিং এর ক্ষেত্রে সেখানেও কি ছবিটা এক? নার্সিং এর ক্ষেত্রেও ছবিটা এক। আমাদের সরকারি পরিকাঠামোয় যে নার্সিং কলেজ আছে, সেগুলো আমাদের প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।
আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন আধা সরকারি প্রতিষ্ঠান তারা এগিয়ে আসছেন, নার্সিং কলেজ করছেন। এবং এই জিনিসটা কিন্তু আজ থেকে 5 বছর বা আজ থেকে 10 বছর আগে ভাবা যেত না। কাজেই যে গ্যাপ সৃষ্টি হয়েছে, যে গ্যাপ তৈরি হয়েছে, সেটা কিন্তু একদিনে নয়। তাই আজ আমরা গেল গেল রব করছি, কিন্তু সেই গেল গেল রবটা আজ থেকে 20 বছর আগে কি 30 বছর আগে যদি আমরা করতাম, তাহলে আমাদের সচেতনতা বৃদ্ধি পেত। তখন ভাবতাম যে আরো 1000 ডাক্তার প্রত্যেক বছর তৈরি করলে কি ক্ষতি। একটা বিষয় জানতে চাইবো এক্ষেত্রে, এই যে আপনি একটা মানসিকতার কথা বলছেন, দীর্ঘদিন ধরে বেসরকারি হাসপাতাল তৈরি না হওয়া, মেডিকেল কলেজ, বা দীর্ঘদিন ধরে সরকারি ক্ষেত্রেও আরো বেশি বিনিয়োগ এই অন্তত মেডিকেল কলেজগুলো তৈরি করার ক্ষেত্রে, সেখানকার একটা অভাব। কোথাও কি একটা এমন একটা আদর্শ বোধ কাজ করেছে যে যা করবে সরকার চিকিৎসা ক্ষেত্রে সরকারি করবে, বেসরকারি হাতে দেওয়া যাবে না, বেসরকারি হাতে দিলে সেটা ব্যবসা হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি সেই বেসরকারিকরণের পথে হাঁটতেই হয়েছে বা বেসরকারিদের উপর ভরসা করতেই হয়েছে? হ্যাঁ, একদম ঠিক। আমরা যদি দেখি, আমরা ভারতবর্ষ আগে ব্রিটিশদের অধীনে ছিলাম, তাই আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, শুধু চিকিৎসা নয়, চিকিৎসা, আইন, পরিকাঠামো ব্যবস্থা সবই আমরা সেই কিন্তু বিলেতি ব্যবস্থা এখনো ফলো করি, ইনহেরিট করেছি। তাই বিলেতে, যেখানে আমরা বিলেত বলতে আমরা ইংল্যান্ডের কথা বলছি, সেখানে NHS বা ন্যাশনাল হেলথ সার্ভিস, সেটা গভর্নমেন্ট সার্ভিস। কিন্তু এতদিন পরে তারাও বুঝতে পেরেছে যে শুধুমাত্র গভর্নমেন্টের হাতে স্বাস্থ্য ব্যবস্থা রেখে চালানো সম্ভব নয়। তাই আজকে তারাও ছোট ছোট ভাগে, ছোট ছোট অংশ কিন্তু বেসরকারিকরণের পথে হাঁটছে। তাই শুধু সরকারি নয়, সরকারি বেসরকারি দুই তরফকেই সমানভাবে পাশাপাশি এগিয়ে আসতে হবে, না হলে এই সমস্যাটা, অন্তত ম্যান পাওয়ারের সমস্যাটা মিটবে না। ম্যান পাওয়ার শুধু নয়, ম্যান পাওয়ার, ডাক্তার, নার্স, বিল্ডিং, হাসপাতাল কোনোটাই মিলবে না। একার পক্ষে এটা করা সম্ভব নয়, কোনো সরকারি এটা করতে পারে না। একটা বিষয় ডক্টর মুখার্জি একটু জানতে চাইবো, আজকে যে আমরা যে সারাদিন যে রিপোর্ট করেছি সেই জায়গা থেকে জানতে চাইবো যে ধরুন মেডিকেল কলেজের ঘটনাটা, সেখানে কিন্তু শুধু ম্যান পাওয়ারের ক্ষেত্রে না, যারা ডিউটিতে ছিলেন তার কয়েকজন তো কর্তব্যরত ছিলেন, অর্থাৎ সেখানে লোক ছিল, সংখ্যায় কম ছিল কি বেশি ছিল না, কিন্তু লোক ছিল। সেখানে যাদের যা কর্তব্য ছিল সেদিনকে, সেটা কিন্তু তারা পালন করেননি। গুরুতর গাফিলতি নজরে এসছে। অবশ্যই শাস্তির সুপারিশ হয়তো থাকবে তদন্ত কমিটির যে রিপোর্ট জমা পড়েছে। এই জায়গাটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি? যিনি আসতেই পারছেন না, বা যে ম্যান পাওয়ারটা তৈরিই হচ্ছে না, বা যে বিল্ডিং তৈরি হচ্ছে না, সেটা তো একটা সমস্যা রয়েছে। কিন্তু যা তৈরি আছে, যেখানে যারা কর্তব্যে নিযুক্ত আছেন, তাদেরই যে গাফিলতি, চিকিৎসা ব্যবস্থায় একটা গাফিলতিতে মানুষের প্রাণঘাতী হতে পারে। হ্যাঁ, একদমই ঠিক। আমি এখানে কাউকে সাপোর্ট করে কথা বলবার জন্য আমি এখানে বলছি না, কিন্তু আমি সবসময় দেখব যে গাফিলতি হচ্ছে, কিন্তু সেই গাফিলতিটা কেন হচ্ছে সেটা একটা মানসিকতার ব্যাপার। সেই মানসিকতাটাকে পরিবর্তন করতে হবে, যে আমার একটা ছোট গাফিলতিতে দুটো প্রাণ যেতে পারে। আমরা আগেও দেখেছি যে এরকম ঘটনা ঘটেছে, যে ঠিক সময়ে রক্ত না দেওয়াতে, যে রক্ত হাসপাতালে মজুদ ছিল কিন্তু রক্ত না পাওয়াতে রোগীর মৃত্যু ঘটেছে। তো এই যে আমাদের একটা কোথায় যেন একটা অনুভূতি বা অবচেতন মনে যে একটা সবকিছু ছেড়ে দেওয়া, গা ছাড়া ভাব, এই গা ছাড়া ভাবটা করলে হবে না, আমাদের এগিয়ে আসতে হবে। একটা ঘটনা শুধু আমি বলে রাখছি আমাদের দর্শকদের জন্য, আপনি রক্তের প্রসঙ্গ তুললেন বলে, আজকেও মেডিকেল কলেজের ছবি, যে স্যালাইন চলছিল একটি শিশুর, সে স্যালাইন শেষ হয়ে গিয়েছে, শেষমেশ রক্ত আসতে শুরু করেছে সিরিঞ্জে, ঠিক সেই সময় অভিভাবকদের নজরে পড়ে এবং তারপর তারা দৃষ্টি আকর্ষণ করার পরে কর্তব্যরত নার্স এবং অন্য চিকিৎসকদের নজরে আসে। যদিও শেষ পর্যন্ত খুব খারাপ কিছু ঘটে যায়নি, কিন্তু এই ছবিটা বোধহয় কিছু প্রমাণও করে। একটা ছোট বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসছি বেহুশ হাসপাতাল নিয়ে। সঙ্গে থাকুন দিনভর। বেহুশ হাসপাতাল কেন বলছি? বলেছিলাম যে কিছু ছবি আমরা পেয়েছি আজকে, বিরতিতে যাওয়ার আগে আলোচনা করছিলাম আমরা, যে কিছুটা ঐতিহাসিক কারণেই হয়তো আমাদের পিছিয়ে পড়া আছে, কিন্তু যেটা ঐতিহাসিক নয়, যেটা নিতান্তই মানবিক, তেমন ছবি আমাদের হাতে এসছে। দেখুন আজকের মেডিকেল কলেজের ছবিটা।
আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মল্লিনাথ মুখার্জি অবশ্য বলছিলেন যে এই চিকিৎসা ব্যবস্থাটা, গোটা সিস্টেমটা আমরা ব্রিটিশদের কাছ থেকে ইনহেরিট করেছি। এই যে ছবিটা দেখালাম সেটাও কিছুটা ইনহেরিটেড তো বটেই, সরাসরি ব্রিটিশদের কাছ থেকে না হলেও স্বাধীনতার পর থেকে দেশে এই ছবিটা বহুবার দেখানো হয়েছে। হাসপাতালের বিভিন্ন জায়গায়, কোণে খোঁচরে বিভিন্ন জায়গায় দালালির এই কাজ, যার সঙ্গে স্বাস্থ্যকর্মীরাই যুক্ত হয়ে পড়েছেন বা অতীতেও পড়েছেন। এই ছবির পাশাপাশি যে কথাটা বলছিলাম যে কোথায় হুঁশ না ফেরার কথা বলছি, তেমন ছবিও রয়েছে। মেডিকেল কলেজে আজকে সারাদিন ঘুরে আমাদের প্রতিনিধি আবির দত্ত এমনই বেশ কিছু ঘটনা নজরে এসছে। কি কি নজরে এসছে সরাসরি চলে যাব আবিরের কাছে। আবির, কি চোখে পড়লো তোমার? দেখো, প্রথমেই তোমাকে বলি, আজকে সকাল থেকে আমি এখানে ছিলাম এবং এখানে থাকার পর থেকে যেটা দেখা গেল যে একজন সদ্যজাত শিশু, প্রথমেই যেটা যে চিত্র সামনে চলে এলো, সদ্যজাত শিশু তাকে টেস্ট করানোর জন্য এই ইডেন বিল্ডিং থেকে যখন অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখন একটি তাপ নিয়ন্ত্রক যন্ত্রের মধ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সেই ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে হয় চিকিৎসক, নয়তো নার্স, নয়তো হাসপাতালের কোনো কর্মী সেখানে থাকার কথা, কিন্তু নিয়ে গেলেন কারা? নিয়ে গেলেন সেই পরিবার পরিজনের সদস্যরাই। কিন্তু কেন এরকম হলো? গতকালেই যখন আমরা দেখেছি যে খবর প্রকাশ্যে আসে যে দুই সদ্যজাত শিশুকে কিভাবে অবহেলা, অর্থাৎ বলা যেতে পারে যে গাফিলতি, হাসপাতাল তরফে যে গাফিলতির অভিযোগটা উঠছিল, সেই গাফিলতির জন্যই তাদের মৃত্যু হয়েছিল সেই দুই শিশুর। এবং তারপরে 24 ঘন্টা বেরোতে না বেরোতেই আবার একই রকম জিনিসপত্র আমরা দেখতে পেলাম। কিন্তু তারপরে যখন ঘুরতে গেলাম, যখন ভেতরে আমরা যখন গেলাম, তখন যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একদিকে যেমন দালাল চক্র চলছে এবং অন্যদিকে এই যে ওয়ার্ডের যে এখানে ওয়ার্ড মাস্টার, তাকেও আমরা দেখতে পেলাম যে একটা জায়গা থেকে আরেক জায়গায় শিশুকে স্থানান্তরিত করার জন্য সেও 20 টাকা থেকে আরম্ভ করে 50 টাকা, কখনো 100 টাকা, কখনো 200 টাকা করে তারা চাইছে এবং সেগুলো দিতে সকলে বাধ্যও হচ্ছেন। কিন্তু কেন এরকম চিত্র হবে? কেন এই ধরনের ঘটনা ঘটবে? একদিকে যখন যে ঘটনা ঘটে গেছে দুজন সদ্যজাত শিশুর মৃত্যুর ঘটনা, এবং তারপরে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ইতিমধ্যে 5 সদস্যের তদন্ত কমিটি সেই রিপোর্টও পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তরে। কিন্তু তারপরে এই একটি ঘটনার তদন্ত তো হচ্ছে, কিন্তু এরকম প্রচুর ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো তদন্ত কিন্তু এখনো হচ্ছে না। আমি এখন রয়েছি মেডিকেল কলেজে এবং সেখানে বেশ কয়েকজন রয়েছে, তাদের মধ্যে অনেকে যারা শিশু ইতিমধ্যে এসএনসিইউতে রয়েছে বা অনেকের নেই। সরাসরি জিজ্ঞেস করবো তাদের প্রচুর অভিযোগ রয়েছে, কি তারা অভিজ্ঞতা কি এখানে তাদের ভর্তি থেকে। সরাসরি জিজ্ঞেস করবো, আপনি কোথা থেকে আসছেন? আমি ডানকুনিতে আসছি। কিরকম অভিজ্ঞতা হলো এখানে? আপনি তো কিছুক্ষণ আগে বলছিলেন 8 দিন ধরে এখানে ছিলেন। 8 দিন তো আছি এখানে, কিন্তু সেরকম তো কিছু ব্যবস্থা দেখতে পাচ্ছি না, বা কাউকে দেখা দিচ্ছে না, তো কি করে বলবো বলুন? ডাক্তার আসে না? না, ডাক্তার আসে, ওই বাইরেতে নামা যায়, ভেতরে যাই, বাইরে বের করতে ওয়াচম্যান। এরকম ব্যাপার হয়ে গেছে সব। আচ্ছা, সঠিকভাবে যখন নার্সদের সঙ্গে যখন ভেতরে থাকে, এসএনসিইউতে যখন বাচ্চা থাকে কি বাইরে, এই আপনাদের এতদিন ধরে এখানে রয়েছেন, অনেকদিন ধরে আপনি এখানে বলছিলেন কিছুক্ষণ আগেও, যে কিরকম মনে হয় যে ডাক্তাররা, চিকিৎসকরা যখন আসেন তারা কথা বলে চলে যান, সঠিক সময় কি ওষুধ দেওয়া হচ্ছে? না, সঠিক সময় ওষুধ দেওয়া হচ্ছে না, আর মানুষের ভালোভাবে চিকিৎসা হচ্ছে না। প্রত্যেকে যখন একটা নার্স যখন তার প্রয়োজন হিসাবে মানুষকে ডাকা হয়, তখন তাকে তার গাফিলতা হিসাবে সে আসেনি। আর প্লাস কথা, এখানে যে আয়া রয়েছে তারা কিন্তু তাদের নিজস্ব পয়সা নিয়ে কাজ করছে, তারা কিন্তু সরকারি পয়সাও পেচ্ছে, অথচ তারা মানুষকে সেবা করার জন্য কিছু টাকা। হ্যাঁ, অবশ্যই সেই দিকে আসবো, কিন্তু একেবারেই আবির, আমরা বুঝতে পারলাম যে একদম চিকিৎসক থেকে শুরু করে আয়া পর্যন্ত সেবার যে মানসিকতা, সেই মানসিকতাটাই কোথাও একটা বড়সড় রকমের ত্রুটি বা একটা বড়সড় রকমের অভাব চোখে পড়ছে। যে মানুষরা চিকিৎসা করাতে আসছেন তাদের, এমনকি সদ্যজাতদের চিকিৎসার ক্ষেত্রেও সেই ছবিটা ধরা পড়ছে। কেন? কোন আইন কানুন শাস্তির ব্যবস্থা করে মানসিকতা বদলানো যায় কি? ফিরছে একটা ছোট্ট বিরতির পর বেহুশ হাসপাতাল নিয়ে। সঙ্গে থাকুন 3 ভাগ। বিরতির পর ফিরে এলাম বেহুশ হাসপাতাল নিয়ে। একেবারে শেষ দিকে চলে এসেছে আমাদের আলোচনার। ডক্টর মুখার্জি, যেটা জানতে চাইবো, আমরা তো দেখলাম এখনো পর্যন্ত কোথায় কোথায় সমস্যাগুলো রয়ে গেছে, কোথায় হুঁশ ফেরেনি। হুঁশ ফেরানোর উপায়টা তাহলে কি? হ্যাঁ, উপায়টা কোনো চটজলদি প্রক্রিয়া নয়, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, ধীরে ধীরে হবে। তার মধ্যে প্রথম স্তর থেকে যেটা হচ্ছে যে সরকারি এবং বেসরকারি দুই তরফকেই এগিয়ে আসতে হবে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য। এবং শুধু চিকিৎসা পরিষেবা মানে যে দুটো নতুন হাসপাতাল হলো তা নয়, তার ম্যান পাওয়ার, অর্থাৎ আরো ডাক্তার তৈরি করতে হবে। সেটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে ডাক্তারি সিট বাড়াতে হবে, অর্থাৎ শুধু হাসপাতাল নয়, নতুন মেডিকেল কলেজ করতে হবে, সরকারি এবং বেসরকারি উভয়ভাবেই। স্পেশালিস্ট লেভেলেও তো সিট বাড়ানো দরকার। এবং শুধু যে আন্ডার গ্র্যাজুয়েটে 2000 বা 5000 ডাক্তার তৈরি হয়ে গেল তা নয়, যে তার মধ্যে যারা নিওনেটালে যেতে চায়, কি যারা গাইনোকোলজিতে যেতে চায়, কি সার্জারি, অর্থাৎ স্পেশালিস্টের সংখ্যা সেখানে বাড়াতে হবে। এরপরে এই যে ছাত্রছাত্রীরা বাইরে চলে যাচ্ছে, সেই ব্রেন ড্রেন যাকে আমরা বলি, সেটা বন্ধ করতে হবে।
এবং যারা চলে গেছে, যারা ফিরে আসতে চায়, যেরকম আমার মতো লোক 15 বছর বিলেতে কাটিয়ে যখন ফিরে আসতে চাইলাম 6 বছর আগে, এসে সরকারের অনেক চেষ্টা করেছি যে বিনা পয়সায় পড়াবো, বিনা পয়সায় কিছু শেখাবো, সাড়া মেলেনি। সপ্তাহে একদিন, সাড়া পাইনি। তাদেরকে সুযোগ দিতে হবে। এবং যারা ভালো ভালো চিকিৎসক শিক্ষক আছেন, যারা হয়তো সরকারি চাকরি ছেড়ে দিয়ে এখন বেসরকারিকরণে চলে গেছেন, তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা, অর্থাৎ সরকারি এবং বেসরকারি দুটোই থাক। আর এর সাথে যেটা আরো জরুরি, সময় একদম শেষ, যদি হ্যাঁ, সংক্ষেপে। যে কাউন্সিলিং, অর্থাৎ কি করে পেশেন্টের সাথে কথা বলতে হয়, সেটা খুব জরুরি। এবং তাতে হয়তো অনেক ভুল বোঝাবুঝি এড়ানো যায়। ভুল বোঝাবুঝি এড়ানো যাবে। এবং পেশেন্ট পার্টি মিড টাইম, অর্থাৎ ডাক্তারের সাথে পেশেন্টের বাড়ির লোক এসে কথা বলবে কোন সময় কোন জায়গায়, সেটাকে ফিক্স করে রাখতে হবে, নির্দিষ্ট করতে হবে, তাহলে যাতে করে অনেক ভুল জিনিস- বোঝাবুঝি এড়ানো যায়, সহমর্মিতা বাড়ে। অন্তত একদম। পেশেন্ট মনে করেন ডাক্তারবাবু আমার জন্য ভাবছেন, কারণ তারা সর্বস্বই সমর্পণ করে রাখেন ওই একজন চিকিৎসকের পায়ের কাছে। মনে করেন মর্তে ভগবানের প্রতিরূপ ডাক্তার। সুতরাং বেহুশ হাসপাতালের হুঁশ ফেরাতে গেলে সব পক্ষেরই হুঁশ ফেরানো প্রয়োজন। এবং আপাতত এই আশা রেখে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করব যে সেই হুঁশ অন্তত খুব তাড়াতাড়ি না হলেও ধীরে ধীরে এই প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে ফিরবে। বেহুশ হাসপাতাল আমাদের বিশেষ অনুষ্ঠান এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন দিনভর। কত টাকা দিলেন? 10 টাকা চাল দিয়ে দিবেন। কত টাকা দিলেন? 10 টাকা চাল দিয়ে দিবেন। কেন?